নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ট্রান্সফার নিউজ নিয়ে, যেখানে বেশ কিছু অফিসিয়াল ডিল ডানের খবর বেরিয়ে আসছে, সেগুলো তোমাদের জানাবো। তার সাথে সাথে বিদেশি প্লেয়ারদের নিয়ে কি আপডেট রয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার সাথে সাথে মোহনবাগান সুপার জায়েন্ট কিন্তু এবার ট্রান্সফার ব্যান খেয়েছে। কি কারণে এরকম সমস্যায় পড়তে হলো সমস্তটা নিয়েই আলোচনা করে নেব আমরা এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো শুরুতেই যদি আমরা কথা বলি একটু মোহনবাগান সুপার জায়েন্টকে নিয়ে, তো মোহনবাগান সুপার জায়েন্ট কিন্তু জেসন কামিংসকে এর লিগ থেকে ট্রান্সফার ফি দিয়ে সাইন করিয়ে নিয়েছিল, কিন্তু সেই জায়গাতে কিছু টেকনিক্যাল ব্যাপার বাকি ছিল, পেন্ডিং ছিল, সেগুলোকে পরে করার চিন্তাভাবনা ছিল। কিন্তু দীর্ঘদিন ধরেই ফিফার তরফ থেকেও মোহনবাগানের কাছে যেরকমটা তারা নাকি মেল করেছিল বা তারা নানান রকম জিনিস পাঠিয়েছিল, কিন্তু সেই জায়গা থেকে মোহনবাগানও কিছুটা সময় নিয়েছিল। কিন্তু মোহনবাগান যখন সেই সমস্ত কিছু জিনিসের একদম ঠিকঠাক করতে চাইছিল, তখন কিন্তু সেই পাঠানোর লিঙ্ক কাজ করছিল না। টেকনিক্যাল প্রবলেমের জন্যই কিন্তু মূলত এই সমস্যা হয়েছে। হ্যাঁ, একটা ভালো অঙ্কের টাকাই কিন্তু ফিফাকে দিতে হবে, কারণ ট্রান্সফার ফি নিয়ে কোনো রকম সমস্যা নেই, স্যালারি ইস্যু নিয়েও কোনো রকম সমস্যা নেই, কিন্তু একটা ব্যাপার রয়েছে, সেই ব্যাপারটার জন্য কিন্তু এই পেমেন্টটা করতে হবে। সেই পেমেন্টটা পেন্ডিংয়ের জন্যই কিন্তু মোহনবাগান সুপার জায়েন্টকে ট্রান্সফার ব্যান দেওয়া হয়েছে। এবার এটা কি সেই পুরোপুরি ট্রান্সফার উইন্ডো পর্যন্ত চলবে সেরকমটা না, এর আগেও এরকম মুম্বাইও কিছুদিন আগেই লাস্ট ইয়ারেই আমরা দেখেছিলাম মুম্বাইও এরকম একটা ব্যান খেয়েছিল। তো সেক্ষেত্রে তাদের খুব একটা সমস্যা হয়নি। আশা করা যাচ্ছে মোহনবাগানের ক্ষেত্রেও বেশি কিছু সমস্যা হবে না, 10 থেকে 15 দিনের মধ্যেই এই ব্যাপারটা হয়তো মিটে যাবে। তা আবার যদি ফিফা নতুন করে তারা লিঙ্ক প্রোভাইড করে, মোহনবাগানের পে করতে কোনো রকম সমস্যা নেই এবং পে হয়ে যাওয়ার 24 ঘন্টার মধ্যেই কিন্তু ব্যান উঠে যায়। সেটাই কিন্তু মোহনবাগান চেষ্টা করছে এবং যত তাড়াতাড়ি সম্ভব সেটাই কিন্তু করার চেষ্টা করছে। কিন্তু তাও মোহনবাগানের উপর এরকম একটা জিনিস এলো, এটা কিন্তু দেখতে খারাপ লাগে। ভারতীয় ফুটবলের জন্য এটা খারাপ বিজ্ঞাপন, বাংলা ফুটবলের জন্য এটা খারাপ বিজ্ঞাপন, কারণ এত টাকা দিয়ে মোহনবাগান প্লেয়ার নিলেও ওইটুকু টাকা মোহনবাগানের কাছে কোনো ব্যাপার নয়। তো সেটাও মোহনবাগান পে করে দিত, কিন্তু কিছু তো টেকনিক্যাল ব্যাপার হয়েছিল প্রবলেম, সেই কারণেই এরকম সমস্যাটা আসে। তো চিন্তার কোনো কারণ নেই, মোহনবাগানের মতন জায়গাতেই থাকবে, কোনো সমস্যার কিন্তু এখানে ব্যাপার হবে না। তো অনেকেই ভাবছিল হয়তো প্লেয়ার সাইনিংয়ের প্রবলেম হবে, সেরকম কিচ্ছু না, এটা জাস্ট একটা টেকনিক্যাল ব্যাপার। তো এটা ঠিক হয়ে গেলেই কিন্তু পুরো সমস্যার সমাধান হয়ে যাবে। তো এরপর যদি আমরা সরাসরি চলে আসি ট্রান্সফার নিউজের দিকে, প্রথমেই কথা বলবো একজন ভারতীয় প্লেয়ারকে নিয়ে যে এই সিজনে ব্রিলিয়ান্ট পারফরমেন্স করেছে। 21 বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডারের প্লেয়ার ম্যাকারটন। তো ম্যাকা কিন্তু নর্থ ইস্টের জার্সি গায়ে এই সিজনে খুব ভালো পারফরমেন্স করেছে। আইএসএলে 20 ম্যাচে কিন্তু তার নামের পাশে 2 গোল 1 অ্যাসিস্ট রয়েছে। যেরকমভাবে আলাদিনের সঙ্গে সে খেলেছে, খুবই সুন্দর পারফরমেন্স, এবং এই বছরটা তার জন্য খুবই ভালো গেছে এবং জাতীয় দলেও কিন্তু সে নিজের নাম লিখিয়ে ফেলেছে। ডুরান্ড কাপের সময়ও খুব ভালো পারফরমেন্স করেছিল ম্যাকারটন। তো ম্যাকার সঙ্গে কিন্তু 2026 সাল পর্যন্ত নর্থ ইস্টের চুক্তি ছিল এবং বেশ কিছু ক্লাব চেষ্টা করছিল তাকে নেবার ব্যাপারে, কারণ বর্তমানে তার 21 বছর মাত্র বয়স এবং সে যেই লেভেলের এই সিজনটা পারফরমেন্স করেছে তার দিকে 3টে ক্লাব অফার দিয়ে রেখেছিল, এমনকি তারা নর্থ ইস্টের সঙ্গে কথাবার্তাও চালাচ্ছিল। সেই রেসের মধ্যে ইস্টবেঙ্গলও কিন্তু ইনকোয়ারি করেছিল, তোমাদের যেরকমটা জানিয়েছিলাম, কিন্তু নর্থ ইস্ট তাদের এই রকম প্লেয়ারকে ছাড়তে চাইছে না, তার সাথে দীর্ঘমেয়াদী চুক্তি কিন্তু করতে চলেছে, বড় চুক্তি হতে চলেছে এবং তার স্যালারিও কিছুটা হাই করা হবে। সব কিছু ঠিকঠাক থাকলে 2+1 ইয়ার ডিলেই কিন্তু নর্থ ইস্ট তাকে ধরে রাখছে। এটা কিন্তু একটা ভালো সাইনিং হলো নর্থ ইস্টের জন্য। ম্যাকারটন অনেকগুলো পজিশানে খেলতে পারে, শুধুমাত্র ডিফেন্সিভ মিডফিল্ডার নয়, সঙ্গে অ্যাটাকিং মিডফিল্ডার এবং প্রয়োজনে কিন্তু লেফট উইংয়েও খেলতে পারে এই ম্যাকারটন। তো ভালো সাইনিং কিন্তু এটা নর্থ ইস্টের জন্য। তো এর সাথে সাথে যদি আমরা এই বছরে আইএসএলে একজন বিদেশি প্লেয়ার খেলেছে সেই প্লেয়ারকে নিয়ে কথা বলি, 36 বছর বয়সী ফ্রান্সের সেন্টার ব্যাকের প্লেয়ার ফ্লোরেন্ট ওগিয়ের, যে কিন্তু মোহামেডানের জার্সি গায়ে এই সিজনে 18টা ম্যাচ খেলেছে। এবার ফ্লোরেন্টের পারফরমেন্স কিন্তু দুর্দান্ত ছিল। হ্যাঁ, মোহামেডানের পারফরমেন্স খারাপ ছিল, কিন্তু ফ্লোরেন্ট যতক্ষণ ডিফেন্সে ছিল, ডিফেন্সকে পুরো কিন্তু লিড করার ক্ষমতা রয়েছে। এবং এর আগেও আমরা যখন ফ্লোরেন্টের সিগনেচার হয় তখনই তোমাদের বলেছিলাম সে দীর্ঘদিন ধরে ফ্রান্সেই খেলে
খেলেছে এবং ফ্রান্সে তার খেলার অভিজ্ঞতা যেরকম রয়েছে এবং ফ্রান্সের বেশ কিছু লোয়ার ডিভিশনের ক্লাবকে প্রমোট করার পিছনেও কিন্তু এই ফ্লোরেন্টের অবদান ছিল। তো এই বছরে মোহামেডানের সঙ্গে কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে। আগামী সিজন আদেও মোহামেডান খেলতে পারবে কি সেই নিয়ে কোনো রকম নিশ্চয়তা নেই। ফ্লোরেন্টের কাছে রীতিমতন কিন্তু বেশ কিছু আইএসএল ক্লাবের অফার এসেছে বলে শোনা যাচ্ছে। যেরকমটা রিপোর্ট বেরিয়ে আসছে অন্তত 5 থেকে 6টা ক্লাব, কিন্তু না, আমাদের কাছে যতটুকু আপডেট 3টে ক্লাবের কিন্তু ইনকোয়ারি করেছে ফ্লোরেন্টকে নেওয়ার ব্যাপারে। কম টাকায় ভালো কিন্তু প্লেয়ার পেয়ে যাবে। এই রেসের মধ্যে ওড়িশা রয়েছে, ওড়িশা কিন্তু ফ্লোরেন্টকে চাইছে এবং একটা গুঞ্জন বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছিল যে ইস্ট বেঙ্গলেরও নাকি নজর রয়েছে। দেখো, ইস্ট বেঙ্গলের নজরে কিন্তু একজন ভালো মানের ডিফেন্ডার রয়েছে, সেই প্লেয়ারকে সবার আগে সাইন করার চেষ্টা করবে। যদি না পাওয়া যায় তো সেক্ষেত্রে পরে ভাবনা চিন্তা হতে পারে, কিন্তু এই মুহূর্তেই যে ফ্লোরেন্টই ফার্স্ট চয়েস সেরকম কিন্তু ইস্ট বেঙ্গলের ক্ষেত্রে ব্যাপারটা নয়। কম টাকার মধ্যে ভালো প্লেয়ার কিন্তু ফ্লোরেন্ট পাওয়া যাবে। একটা বছরে যে কোনো ক্লাব চুক্তি করলে তাদের জন্য কিন্তু বেস্ট সাইনিং হবে ফ্লোরেন্ট। তো এর সাথে সাথে যদি আমরা কথা বলি একটু নোয়া সাদুইকে নিয়ে, তো অনেকেই জিজ্ঞাসা করছিল যে নোয়ার সঙ্গে কি ইস্ট বেঙ্গলের ডিল ডান হয়ে গেছে। দেখো, ব্যাপারটা এত সহজ নয়। এখনও একটা সিজন কেরালার সঙ্গে কন্ট্রাক্টেড রয়েছে। এর আগের সিজনেই আমরা দেখেছিলাম কেরালা থেকে প্লেয়ার আনতে গেলে কতটা খরচা করতে হয়। হ্যাঁ, নোয়ার এজেন্ট চাইছে সে কলকাতার কোনো বড় ক্লাবে খেলুক, সেটা তো নোয়ার এজেন্ট চাইছে। এমনকি নোয়া একটা জায়গাতে ইন্টারেস্ট শো করেছিল, সে কিন্তু এএফসির মঞ্চে খেলতে চায়। তো সেক্ষেত্রে সুপার কাপ যারা চ্যাম্পিয়ন হবে তাদের সেই দলে ফিরতে চায়, কিন্তু এফসি গোয়ার থেকেই সে কেরালাতে গিয়েছিল। গোয়া আদৌ আবার নোয়াকে ফিরিয়ে নেবে সেটা তো মনে হয় না। এবং তার কাছে বসুন্ধরা কিংসেরও একটা ইনকোয়ারি এসেছিল, কিন্তু সে ইন্ডিয়াতেই থাকতে চায়। ইস্ট বেঙ্গল তো চেষ্টা চালাবে, কিন্তু চেষ্টার কোনো অসুবিধা নেই। তো দেখা যাক কী হয় না হয়। সামনের দিকে কিন্তু নোয়া অন্যতম বেস্ট টার্গেট ইস্ট বেঙ্গলের জন্য হতে চলেছে। সেকেন্ড স্ট্রাইকারের পাশাপাশি উইঙ্গার পজিশনেও খেলতে পারে, দুটো উইং, লেফট উইং শুধু নয়, লেফট রাইট দুটো উইংয়েই খেলতে পারে। এবং এই সিজনেও কিন্তু নোয়া 25 ম্যাচে 14 গোল 7টা অ্যাসিস্ট, মানে 21টা গোলের ক্ষেত্রে অবদান রয়েছে। তো এলে তো ভালো সাইনিং হবে ইস্ট বেঙ্গলের জন্য। এখনও সময় লাগবে, এত তাড়াতাড়ি ব্যাপারটা কিন্তু হচ্ছে না, তোমাদের জানিয়ে রাখলাম। এর পাশাপাশি আমরা যদি একটুখানি জামশেদপুর এফসির দিকে তাকাই, তো সেখানে খালেদ জামিল কিন্তু এই সিজনে জামশেদপুরকে অন্য লেভেলের পারফরমেন্স করিয়েছে। খুব বড় দল, খুব হাই প্রোফাইল প্লেয়ার না থাকলেও জামশেদপুরের পারফরমেন্স তো টপ ক্লাস ছিল, আমরা দেখেছি। আইএসএলেও খুব ভালো করেছে, এমনকি সুপার কাপের ফাইনালিস্টও তারা ছিল। এবার জামশেদপুর কিন্তু তাকে ধরে রাখতে চায়। জামশেদপুরের সঙ্গে সে এমনিতেই চুক্তিবদ্ধ রয়েছে কোচ হিসাবে এবং পরের সিজনেও তাকে নিয়েই পরিকল্পনা করতে চায় জামশেদপুর। কিন্তু যেরকমটা আপডেট বেরিয়ে আসছে, ইন্ডিয়ান আন্ডার-23 দলের কিন্তু হেড কোচের দায়িত্ব দেওয়া হতে পারে এই খালেদ জামিলকে। তো সেক্ষেত্রে এটা কিন্তু খালিদের জন্য খুবই ভালো হবে। পরবর্তী সময় ন্যাশনাল টিমেরও যদি দায়িত্ব খালিদকে দেওয়া হয়, খুব একটা খারাপ অপশান হবে না। ইন্ডিয়ান প্লেয়ারদের নিয়ে কাজ করতে খালিদ খুবই পছন্দ করে এবং যথেষ্ট ভালো কিন্তু কাজও এর আগে আমরা করতে দেখেছি। আই লিগের সময়ও আমরা দেখেছিলাম ইন্ডিয়ান প্লেয়ারদের কত ভালোভাবে ম্যানেজ করে খেলাতে পারে। তো সেক্ষেত্রে আমরা এবছরে জামশেদপুরেও দেখেছিলাম কত ছোট ছোট প্লেয়ার যারা খুব বড় নামের প্লেয়ার নয় তাদের নিয়েও তাদের সেরা পারফরমেন্সটাকে বার করে আনা। তো তাকে যদি আন্ডার-23 দলের হেড কোচের দায়িত্ব দেওয়া হয় সেটা তো বেস্ট অপশান হবে। এবার দুটোকেই যদি সামলাতে পারে তো খালিদ সেটাও কিন্তু খুবই ভালো হবে। এটাই কিন্তু আপডেট বেরিয়ে আসছে যে তাকে কিন্তু পরিকল্পনার মধ্যে রাখা হচ্ছে যে তাকে যদি জাতীয় দলের বয়সভিত্তিক দলের কোচ করা যায় তো সেক্ষেত্রে তার জামশেদপুরেও কোচিং করাতে খুব একটা অসুবিধা হবে না। দুটো জায়গার কোচই সে থাকতে পারে। এবং তোমরা কে কে খালেদ জামিলকে জাতীয় দলের কোচ হিসাবে ভবিষ্যতে দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও। তো এই ভিডিওতে এটুকুই আপডেট শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও। চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।